হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইস এডুকেশন। আজকে আমরা আলোচনা করব 5000 জিকে সিরিজের 6 নম্বর ক্লাস নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, বলছে ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে? ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে? অপশন দেখো, ওম বিড়লা, বিতে রয়েছে সুমিত্রা মহাজন, মীরা কুমারী, সোমনাথ চট্টোপাধ্যায়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ, ওম বিড়লা। ওম বিড়লা হলো বর্তমান লোকসভার স্পিকার। বর্তমান যে লোকসভা ইলেকশন হলো 2024 সালে, সেটি হচ্ছে 18তম লোকসভা। এই 18তম লোকসভার স্পিকারের নাম হচ্ছে ওম বিড়লা। তোমরা মনে রাখবে যে 17তম লোকসভা অর্থাৎ এর আগের টার্মেও ছিলেন ওম বিড়লা। অর্থাৎ 17 এবং 18 এই দুটো টার্মের লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। আর অপশনগুলো যদি আমরা দেখি তাহলে দেখো, বি অপশনে রয়েছে সুমিত্রা মহাজন। এই সুমিত্রা মহাজন হচ্ছে ভারতের 16তম লোকসভার স্পিকার ছিলেন। মীরা কুমারী, মীরা কুমারী হচ্ছে ভারতের লোকসভার 15তম স্পিকার। মীরা কুমারী থেকে আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হয় মনে রাখবে, যে মীরা কুমারী হলো প্রথম মহিলা লোকসভার স্পিকার। অর্থাৎ মহিলাদের মধ্যে প্রথম লোকসভার স্পিকার হচ্ছেন মীরা কুমারী। আর ডিতে রয়েছে সোমনাথ চট্টোপাধ্যায়, তিনি হলেন 14তম লোকসভার স্পিকার ছিলেন। সোমনাথ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে সোমনাথ চট্টোপাধ্যায় হলে একমাত্র বা প্রথম বাঙালি লোকসভার স্পিকার। তো এই প্রতিটি পয়েন্টই আমাদের এখানে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, দ্বিতীয় তরায়নের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? দ্বিতীয় তরায়নের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? অপশন দেখো, অপশনগুলো যদি আমরা দেখি তাহলে কি পাচ্ছি, 1190, 1191, 1192, 1194। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1192। দ্বিতীয় তরায়নের যুদ্ধ হয়েছিল 1192 সালে। মনে রাখবে যে তরায়নের দুটো যুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে প্রথম যুদ্ধ আর একটা হচ্ছে দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধটা হয়েছিল 1191 সালে এবং দ্বিতীয়টা হয়েছিল 1192 সালে। অর্থাৎ দুটো যুদ্ধ কিন্তু পরপর হয়েছিল, একটা 1191 সালে আর একটা হচ্ছে 1192 সালে। এখানে আরো ইম্পর্টেন্ট যে পয়েন্টটা তোমরা মনে রাখবে, যে প্রথম তরায়নের যুদ্ধ হয়েছিল এবং দ্বিতীয় তরায়নের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। প্রথম তরায়নের যুদ্ধ যেটা হয়েছিল সেখানে মোহাম্মদ ঘোরি পরাজিত হয় এবং দ্বিতীয় তরায়নের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় এবং মোহাম্মদ ঘোরি জয়ী হয়। এই প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কিন্তু এখান থেকে মনে রাখতে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, বলছে কত ডিগ্রি ফারেনহাইটে জল ফুটে বাষ্প হয়? অপশন দেখো, অপশন এতে রয়েছে 100 ডিগ্রি, 180 ডিগ্রি, 212 ডিগ্রি, 373 ডিগ্রি। আমরা জানি যে জল ফুটে বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তো এখানে আমাদের চেয়েছে হচ্ছে ফারেনহাইট স্কেলে কত হবে তার মান। তো সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের মধ্যে যে সম্পর্ক, তার যে ফর্মুলা সেটা কি, সেটা আমাদের প্রথমে জানতে হবে। সেটা হচ্ছে C/5 সমান F-32/9। এখানে যদি আমরা সি এর মানটা 100 বসিয়ে দিই তাহলে এফ এর মান আমরা দেখব পাবো হচ্ছে 212। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি, 212 ডিগ্রি। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, বলছে রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন দেখো, অজয়, চূর্ণী, দামোদর, জলঙ্গি। সঠিক অ্যান্সার হবে অপশন সি, দামোদরের তীরে অবস্থিত রানীগঞ্জ শহরটি। রানীগঞ্জ শহর সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমাদের জানতে হবে সেগুলো হলো যে রানীগঞ্জ হলো ভারতের প্রথম কয়লা খনি। অর্থাৎ গোটা ভারতের মধ্যে প্রথম যে কয়লা খনি আবিষ্কৃত হয় বা যেখানে প্রথম কয়লা উত্তোলন করা হয় সেটি হচ্ছে রানীগঞ্জ। তাছাড়াও আমরা মনে রাখবো যে এই যে রানীগঞ্জ শহরটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বর্ধমানে অবস্থিত, পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। আরও ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আমরা জানবো, যে রানীগঞ্জে আমরা যে ধরনের কয়লা পাই সেটা হচ্ছে বিটুমিনাস জাতীয় কয়লা। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে রাজ্যসভায় সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? অপশন দেখো, অপশন এ তে রয়েছে 18 বছর, অপশন বি 21 বছর, অপশন সি 26 বছর, অপশন ডি 30 বছর। তো রাজ্যসভার সদস্য হতে গেলে আমাদের ন্যূনতম যে বয়সের প্রয়োজন সেটি হলো, সঠিক অ্যান্সার হলো অপশন ডি, 30 বছর। 30 বছর হচ্ছে রাজ্যসভার সদস্য হতে গেলে বয়সের প্রয়োজন। এখানে আমরা এক্সট্রা ইনফরমেশন হিসাবে জেনে নেব যে কোন সাংবিধানিক কোন পদের জন্য কত বয়সের দরকার। যেমন দেখো, প্রথমেই আমরা জেনে নেব যে প্রেসিডেন্ট
বা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হতে গেলে তার বয়স ন্যূনতম হতে হবে 35 বছর। আপার লিমিট কোনো নেই, মানে যে কোনো বয়সী পর্যন্তই রাষ্ট্রপতি হওয়া যাবে। রাজ্যসভা তো আমরা জানলাম, রাজ্যসভা হচ্ছে 30 বছর, আপার কোনো লিমিট নেই। লোকসভা সদস্য হতে গেলে তার বয়স হতে হবে 25 বছর, আপার কোনো লিমিট নেই। বিধানসভার সদস্য হতে গেলে হতে হবে 25 বছর, আপার লিমিট অর্থাৎ সর্বোচ্চ বয়সসীমা কোনো কিছু নেই। বিধান পরিষদের সদস্য হতে গেলে বয়স হতে হবে ন্যূনতম 30 বছর। এছাড়াও আমরা মনে রাখবো যে রাজ্যপাল বা গভর্নর হতে গেলে তার বয়স হতে হবে 35 বছর, লোয়ার লিমিট আর আপার লিমিট নেই। পঞ্চায়েতের সদস্য হতে গেলে 21 বছর মিনিমাম বয়স হতে হবে, পৌরসভার সদস্য হতে গেলে 21 বছর মিনিমাম বয়স হতে হবে, এবং ভোটদানের বয়স অর্থাৎ ভোটার কার্ড হবে মিনিমাম বয়স হতে হবে 18 বছর। এছাড়াও আমরা মনে রাখবো যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বয়স মিনিমাম হতে হবে ম্যাক্সিমাম হবে 65 বছর। ইউপিএসসির যে চেয়ারম্যান হবে তার ম্যাক্সিমাম বয়স হবে 65 বছর। হাইকোর্টের চিফ জাস্টিসের ম্যাক্সিমাম বয়স হবে 62 বছর। তো এই প্রত্যেকটি পয়েন্ট আমরা মনে রাখবো ওখানে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, বলছে বিশুদ্ধ জলে পিএইচ এর মাত্রা কত? বিশুদ্ধ জলে পিএইচ এর মাত্রা কত? অপশন দেখো 0, 7, লেস দেন, গ্রেটার দেন 7, লেস দেন 7। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি 7। বিশুদ্ধ জলের পিএইচ এর মান হচ্ছে 7। দেখো কোনো কিছুর মান পিএইচ এর মান যদি 7-এর নিচে হয় তাহলে তা আমরা বলি সেটি হচ্ছে অ্যাসিড, আর যদি 7-এর ওপরে হয় তাহলে সেটাকে আমরা বলি ক্ষার বা ক্ষারীয়। এখানে আমরা আরও 2-3টে জিনিসের গুরুত্বপূর্ণ জিনিসের পিএইচ এর মান মনে রাখবো, যেগুলো বারবার পরীক্ষায় এসছে। যেমন দেখো ব্লাডের পিএইচ এর মান কত? ব্লাডের পিএইচ এর মান মনে রাখবে 7.35 থেকে 7.45। 7.35 থেকে 7.45 হলো ব্লাডের পিএইচ। আর একটা মনে রাখবো যে লালারসের পিএইচ মান হচ্ছে 6.2 থেকে 7.6। এ দুটোও বারবার পরীক্ষায় এসছে, তো এই দুটো তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন? রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন, মানে আমাদের রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? অপশন দেখো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে ভিটামিন কে। রক্ততঞ্চনে সাহায্য করে হচ্ছে ভিটামিন কে। বাকি ভিটামিনগুলি আমাদের কি রোগ হয় ভিটামিনের অভাবে সেটা আমরা জেনে নেব, বা কিসে সাহায্য করে। যেমন ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়। যদি শরীরে ভিটামিন এর অভাব হয় তাহলে যে গুরুত্বপূর্ণ রোগটি হয় সেটি হচ্ছে রাতকানা। ভিটামিন বি এর বিভিন্ন ভাগ রয়েছে, B1 থেকে B12 পর্যন্ত। তো আমরা মোটামুটি গুরুত্বপূর্ণগুলো জেনে নেব। যেমন ধরো B1 এর অভাবে হয় বেরি, B2 এর অভাবে মুখে ঘা হয়, আর B12 এর অভাবে হয় রক্তাল্পতা। এগুলি আমরা মনে রাখবো। আর সি অপশনে রয়েছে দেখো ভিটামিন সি এর অভাবে যে গুরুত্বপূর্ণ রোগটি হয় সেটি হচ্ছে স্কারভি। তাহলে স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ। আর বি এর মধ্যে B1 এর অভাবে হয় বেরি, B2 এর অভাবে মুখে ঘা, আর B12 এর অভাবে রক্তাল্পতা। আর ভিটামিন কে এর অভাবে তো রক্ততঞ্চন হয়, সেটা আমরা জেনেই নিলাম কোশ্চিনে। তো নেক্সট কোশ্চিন কি রয়েছে দেখো, কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? অপশন দেখো কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি বোম্বাইয়ে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মনে রাখবো আমরা যে মহিলা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়। মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1916 সালে, এবং এই মহিলা বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডারের নাম বা প্রতিষ্ঠা কে করেন তার নাম হচ্ছে ধন্দ কেশব কারভে। ধন্দ কেশব কারভে হচ্ছে 1916 সালে বোম্বাইয়ে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। নেক্সট কোশ্চিন দেখো, হাইকোর্টের ক্ষমতাকে সাধারণত কয়টি এলাকায় বিভক্ত করা হয়েছে? অর্থাৎ আমাদের যে হাইকোর্টের ক্ষমতা রয়েছে সেটাকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? অপশন দেখো 2টি, 3টে, 4টি, 5টি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ, 2টি অংশে ভাগ করা হয়েছে বা 2টি ক্ষমতাতে ভাগ করা হয়েছে। একটা ক্ষমতা হচ্ছে প্রশাসনিক ক্ষমতা, আর একটা হচ্ছে বিচার বিভাগীয় ক্ষমতা। প্রশাসনিক ক্ষমতার মধ্যে কি কি রয়েছে, যেমন বিচারক, প্রশাসনিক কর্মী নিয়োগ, বেতন ভাতা পরিষেবা, মানে একটা কোর্ট বা হাইকোর্ট বলো, বা হাইকোর্টে যে বিচারক থাকে বা যে কর্মী নিয়োগ করা হয়,
তাদের যে বেতন ভাতা পরিষেবা সেগুলো সব প্রশাসনিক ক্ষমতার মধ্যে পড়ে। বিচার বিভাগীয় ক্ষমতা, বিচার বিভাগীয় ক্ষমতার মধ্যে কি পড়ে? সংবিধান বিরোধী কোনো আইন যদি বিধানসভায় পাস হয় বা কোনো জায়গায় পাস হয় তাহলে সেটার পর্যালোচনা করা হাইকোর্টের ক্ষমতা রয়েছে, এটাকে আমরা বিচার বিভাগীয় ক্ষমতার মধ্যে রেখেছি। এবং আরও একটা জিনিস আমরা মনে রাখবো যে হাইকোর্ট আমাদের যে সংবিধান রয়েছে সেটা 214 থেকে 231 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, অর্থাৎ 214 থেকে 231 নম্বর আর্টিকেলের মধ্যে হাইকোর্টের যে ক্ষমতা বা হাইকোর্টের পুরো কার্যপ্রণালী বর্ণনা করা হয়েছে সংবিধানের মধ্যে। নেক্সট কোশ্চেন, কংগ্রেস সমাজতান্ত্রিক দল কোথায় গড়ে উঠেছিল? কংগ্রেস সমাজতান্ত্রিক দল কোথায় গড়ে উঠেছিল? অপশন দেখো, কলকাতা, দিল্লি, বোম্বাই, গুজরাট। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি, বোম্বাইয়ে। কংগ্রেস সমাজতান্ত্রিক দল গড়ে উঠেছিল বোম্বাইয়ে। এখানে তোমরা মনে রাখবে যে কংগ্রেস যে সমাজতান্ত্রিক দল সেটা গড়ে উঠেছিল হচ্ছে 1934 সালে, এবং এর যে ফাউন্ডার বা যে তৈরি করেছিল তার নাম হচ্ছে জয়প্রকাশ নারায়ণ, এবং তার সঙ্গে ছিলেন আচার্য নরেন্দ্র দেব। এই আচার্য নরেন্দ্র দেব ছিল প্রথম সভাপতি কংগ্রেস সমাজতান্ত্রিক দলের। প্রতিটি পয়েন্টই তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? অপশন দেখো, যকৃৎ, বৃক্ক, ফুসফুস, অগ্নাশয়। যকৃৎকে আবার লিভারও বলা হয়, যকৃৎ আর লিভার হচ্ছে একই জিনিস। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ, যকৃৎ বা লিভার। এখানে মনে রাখবে যে লিভার বা পেশিতে জমা হয়ে থাকে যা তা প্রয়োজন মতো গ্লুকোজে পরিণত হয়, মানে লিভার বা পেশিতে কি হয়, গ্লাইকোজেন জমা থাকে এবং সেটা প্রয়োজন মতো কি হয়, গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজটা আমাদের শরীরের একটা হচ্ছে খাবার। তো গ্লাইকোজেন কি হয়, লিভার আর পেশিতে জমা থাকে, যখন আমাদের শরীরের প্রয়োজন হয় সেটা গ্লুকোজে রূপান্তরিত হয় এবং শরীরের প্রয়োজনীয় কাজকে সম্পূর্ণ করে। এবং এর মেন যে কাজটা হচ্ছে গ্লুকোজের বা গ্লাইকোজেন থেকে যে গ্লুকোজ হচ্ছে, সেই গ্লুকোজের মেন কাজটাই হচ্ছে শরীরে শক্তি সরবরাহ করা। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, বলছে কোন গ্যাস সবচেয়ে হালকা? কোন গ্যাস সবচেয়ে হালকা? অপশন দেখো, অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন, হাইড্রোজেন। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। মনে রাখবে যে হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, এখান থেকে পরীক্ষায় কোশ্চিন হয়, 3টে আইসোটোপের নাম মনে রাখবে। একটা হচ্ছে কি পোটিয়াম, 2 নম্বর হচ্ছে ডিউটেরিয়াম, আর 3 নম্বর হচ্ছে টিটিয়াম। হাইড্রোজেনের 3টে আইসোটোপের নাম কি? পোটিয়াম, ডিউটেরিয়াম আর হচ্ছে টিটিয়াম। এই 3টে আইসোটোপ থেকেও কোশ্চিন হয়, তাহলে এটা মনে রাখবে। আর মনে রাখবে যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম। তো অনেক সময় আমাদের কোশ্চিন হয় সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি, তো তখন আনসার হবে হচ্ছে হিলিয়াম। আর ওভারঅল গ্যাসের ক্ষেত্রে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। নেক্সট কোশ্চিন দেখো, ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন দেখো, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ, গুজরাট। ওখা যে বন্দরটি রয়েছে এটা গুজরাটে অবস্থিত। এখানে মনে রাখবে যে গুজরাটের আরও একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো কান্ডালা পোর্ট। কান্ডালা পোর্ট হচ্ছে বা কান্ডালা বন্দর হচ্ছে গুজরাটের একটি গুরুত্বপূর্ণ বন্দর। এই কান্ডালা পোর্টের বর্তমান নাম হচ্ছে দীনদয়াল পোর্ট, এটাও মনে রাখবে। তাহলে গুজরাটে আমরা দুটো বন্দর পেলাম, একটা হচ্ছে কান্ডালা পোর্ট, সেটা বর্তমান নাম হচ্ছে দীনদয়াল পোর্ট, আর এখানে আমরা পেয়েছি কি ওখা বন্দর বা ওখা পোর্ট, এটাও হচ্ছে গুজরাটে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, চারমিনার কোন রাজ্যে অবস্থিত? চারমিনার কোন রাজ্যে অবস্থিত? অপশন দেখো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, তেলেঙ্গানা। তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে চারমিনার অবস্থিত। এখানে আমরা মনে রাখবো যে চারমিনার তৈরি করে কে? চারমিনার তৈরি করা হয়েছে কুলি কুতুব শাহা, এবং চারমিনারে যে পাথর দিয়ে তৈরি সেটা হচ্ছে গ্রানাইট এবং চুনা পাথর দিয়ে তৈরি হয়েছে চারমিনার। এবং চারমিনার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নাম নথিভুক্ত করে 2010 সালে। প্রত্যেকটি পয়েন্ট আমরা মনে রাখবো পরীক্ষার জন্য। নেক্সট কোশ্চিন দেখো কি রয়েছে, মানুষের জিহ্বায় ঘা যে ভিটামিনের অভাবে ঘটে, মানে মানুষের জিভে ঘা হয় কোন ভিটামিনের অভাবে? অপশন দেখো, অপশন রয়েছে কোলিন, বায়োটিন, রাইবোফ্লাভিন আর হচ্ছে ফাইলোকুইন। তো দেখো এখানে আমাদের ভিটামিনগুলো না বলে ভিটামিনগুলোর রাসায়নিক নাম লেখা রয়েছে। তো কোলিন আর বায়োটিন কোনো ভিটামিনের রাসায়নিক নাম নয়, তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার সি আর ডি এর মধ্যে হবে। রাইবোফ্লাভিন
কার রাসায়নিক নাম? B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। আর ফাইলোকুইন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। তো এখানে আমাদের যেহেতু বলেছে মানুষের জিহ্বায় ঘা বা জিভে ঘা হয় কোন ভিটামিনের অভাবে, সেটা হচ্ছে B2 এর অভাবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি, রাইবোফ্লাভিন। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অপশন দেখো, অগ্নাশয়, ডিম্বাশয়, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। মনে রাখবে যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটি হলো মহিলাদের যৌন হরমোন। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটি হলো মহিলাদের যৌন হরমোন। আর পুরুষদের যৌন হরমোনকে বলা হয় টেস্টোস্টেরন। প্রতিটি পয়েন্টই তোমরা মনে রাখবে পরীক্ষার জন্য, যে ইস্ট্রোজেন হরমোন এবং প্রোজেস্টেরন হরমোন হলো মহিলাদের যৌন হরমোন, যেটা ডিম্বাশয় থেকে খরিত হয়। আর পুরুষদের যৌন হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, নখে কোন প্রোটিন থাকে? নখে কোন প্রোটিন থাকে? নখ এবং চুলে যে প্রোটিনটা থাকে তার নাম জিজ্ঞাসা করেছে। নখে যেটা থাকে সেটাই চুলে থাকে। তো অপশনগুলো দেখে নিই, ক্যারোটিন, অ্যাক্টিন, গ্লোবিউলিন, মায়োসিন। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে ক্যারোটিন। ক্যারোটিন নামক প্রোটিনটি মানুষের নখ এবং চোখের মধ্যে, এই নখ এবং চুলের মধ্যে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোনটি? ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোনটি? অপশন দেখো, দিল্লিতে, মহারাষ্ট্রে, পশ্চিমবঙ্গে, আমেদাবাদে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, পশ্চিমবঙ্গ। ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘরটির নাম, এই জাদুঘরটি হলো পশ্চিমবঙ্গে অবস্থিত, কলকাতায় অবস্থিত, এবং এর নাম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর। এর আগের নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। এই ইম্পেরিয়াল লাইব্রেরিটাই পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর হয়েছে, যেটা হচ্ছে ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর। নেক্সট কোশ্চেন দেখো, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন দেখো, রাজা রামমোহন রায়, ডিরোজিও, দেবেন্দ্রনাথ ঠাকুর, আশুতোষ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে অপশন সি, দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। এখানে আমরা মনে রাখবো কত সালে প্রতিষ্ঠা করে, 1839 সালে। এবং কোথায় প্রতিষ্ঠা করে? কলকাতাতে। তত্ত্ববোধিনী বলে একটা পত্রিকাও প্রকাশ হয়, এবং সেটা প্রকাশ হয় হচ্ছে 1843 সালে। এটা হচ্ছে একটা সাপ্তাহিক বাংলা পত্রিকা ছিল। এবং এই তত্ত্ববোধিনী পত্রিকাটি 1843 সালে শুরু হয় এবং 1932 সালে এসে এটা আবার বন্ধ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা যে পয়েন্টগুলো জানতে পারলাম, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1839 সালে, কলকাতাতে প্রতিষ্ঠিত হয়। তত্ত্ববোধিনী সবার তত্ত্বাবধানে একটা পত্রিকা প্রকাশ হতো, যেটার নাম হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। সেটা প্রকাশ হয় 1843 সাল থেকে। এটা হচ্ছে এক ধরনের সাপ্তাহিক বাংলা পত্রিকা, এবং এটা বন্ধ হয়ে যায় 1932 সালে। এই প্রত্যেকটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। তো এই ছিল আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।